নিউজ এট দ্য উইক দিস উইকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত এক সপ্তাহ ধরে যে সমস্ত ঘটনাগুলি ঘটে যায় সেই ঘটনাগুলি নিয়ে আমাদের এই যে অনুষ্ঠানে আপনারা রিক্যাপ করতে পারেন গত এক সপ্তাহের ঘটে যাওয়া সারা বিশ্বের খবরগুলি। গত এক সপ্তাহের মধ্যে 4 আগস্ট এই সপ্তাহটি শুরু হয়েছিল রবিবার দিন বাংলাদেশে ভয়ঙ্কর এক জনরোষ দেখে বাংলাদেশের ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব দেয় এবং তাদের আন্দোলনের মূল বস্তু ছিল লং মার্চ টু ঢাকা। তাদের সেই লং মার্চের পরিণতিতে 150 জনের বেশি ছাত্রের এবং আন্দোলনকারীর মৃত্যু ঘটে। বলা হয়ে থাকে পুলিশ কর্মীরাও বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছে। এই ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো আলোড়িত হয়ে থাকে সেদিন, অর্থাৎ গত রবিবার 4 আগস্ট। 5 আগস্ট দিনটি ছিল একটু অন্যরকম। 5 আগস্ট দিনটিতে সকাল থেকে গণভবন উত্তাল হয়ে ওঠে। গণভবন হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি আবাসস্থল। সেই আবাসস্থল উত্তপ্ত হয়ে ওঠে। শেখ হাসিনা তার বোনকে নিয়ে, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহেনাকে নিয়ে মুজিবুর রহমানের আরেক কন্যা সকালবেলায় আশ্রয় নিয়েছিলেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুন্নুর বাসভবনে। সেই কারণে জনতা তার নাগাল পায়নি। কিন্তু জনতা প্রধানমন্ত্রীর নাগাল না পেলেও তার বাড়িতে গিয়ে উন্মত্ত তাণ্ডব চালায়। তার বাড়িতে লুটপাট চলে অবাধে এবং শেষ পর্যন্ত বিকেলের দিকে শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় গ্রহণের জন্য বিমান বাহিনীর C-130 হেলিকপ্টারে উড্ডীয়মান হন। অর্থাৎ তার পাইলটের নাম ছিল আব্বাস। সেই আব্বাস তাকে নিয়ে যায় নিরাপদ আশ্রয়, ভারতের নিরাপদ আশ্রয় গাজিয়াবাদের কাছে। ভারতীয় দলের একটি ভারতের যে বিমানবন্দর, সেই ফৌজি বিমানবন্দর, সেই বিমানবন্দরের পাশে গাজিয়াবাদ উত্তরপ্রদেশের শহরের একটি 30 কিলোমিটার দূরে যে রয়েছে জায়গা, সেই জায়গাতে তিনি আশ্রয় নেন একটি অতিথিশালায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো পর্যন্ত সেখানেই রয়েছেন। সেদিনই ভারতীয় হকি দল জার্মানির কাছে পরাজিত হয় প্যারিস অলিম্পিকে। ভারতীয় দলের এই পদস্খলন নিঃসন্দেহে তাদের সোনা এবং রূপোর লড়াই থেকে ছিটকে দেয়। তারা ব্রোঞ্জের জন্য লড়াই করে এবং ব্রোঞ্জের জন্য লড়াই করে তারা এগিয়ে যায়। ব্রোঞ্জের জন্য লড়াই করার পর তারা স্পেনের সঙ্গে মুখোমুখি হয় জার্মানির কাছে পরাজয়ের পর। এই ছিল 5ই আগস্টের খবর। 6 আগস্ট হাসিনা তিনি গাজিয়াবাদের কাছে আশ্রয় নেন। এস জয়শঙ্কর, ভারতের বিদেশমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী মোদীকে ব্রিফ করেন হাসিনার আসা সম্পর্কে। উল্লেখযোগ্য যে হাসিনাকে গাজিয়াবাদের কাছে যে ফৌজি বিমানবন্দর, সেখানে অভ্যর্থনা জানান অজিত ডোভাল, যিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা। ভারত সরকার সেদিন কিন্তু সিদ্ধান্ত নেয় যে হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নয়, তাকে সেফ প্যাসেজের জন্য ভারতবর্ষে থাকতে দেওয়া হবে। এটি ছিল 7 আগস্টের খবর। সেই 7 আগস্টে কিন্তু আরেকটি ঘটনা ঘটে যায়, যে ঘটনাটি উল্লেখযোগ্য এই কারণে, সেটা হচ্ছে যে বাংলাদেশে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে, ভ্যান্ডালাইজ হয় বাংলাদেশ লন্ডভন্ড হয়ে যায়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আক্রান্ত হন আওয়ামী লীগ নেতারা। 21 জন আওয়ামী লীগ নেতার মৃত্যু ঘটেছে বলে খবর পাওয়া যায়, যদিও এই খবরের কোনো পুষ্টি মেলেনি। আন্দোলনে ছাত্রদের সঙ্গে প্রত্যক্ষ সংঘর্ষ হয় এবং প্রত্যক্ষ সংঘর্ষের পর সেদিন বিকেলবেলায় সেনা প্রধান তিনি একটি সাংবাদিক সম্মেলন ডাকেন। সেই সাংবাদিক সম্মেলন তিনি বলেন যে শেখ হাসিনার দিক থেকে তারা সরে এসছেন, সেনারা সরে আসাতেই শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন বলে তিনি বলেন। ছাত্ররা সেদিন জানান যে নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনূসকে যদি প্রধান করা হয়, তাহলে মোহাম্মদ ইউনূসকে প্রধান করে যদি উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয় তাতে কোনো আপত্তি নেই। এবং তারা জানায় যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা কথা বলে তারা জানতে পেরেছে যে মোহাম্মদ ইউনূসের কোনো আপত্তি নেই উপদেষ্টা মণ্ডলী সভাপতি হতে। মোহাম্মদ ইউনূস সেই সময় ফ্রান্সে ছিলেন। চলতি সপ্তাহের আরেকটি বড় খবর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার পাম অ্যাভিনিউর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত পরশুদিন, অর্থাৎ তারিখ হিসেবে তারিখটি ছিল 8ই আগস্ট। 8ই আগস্ট সকালবেলা বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থতা বোধ করেন এবং তারপর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 11 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার আমলেই পশ্চিমবঙ্গের অর্থনীতির একটি বিপুল রূপান্তর ঘটেছিল। শিল্পকে ভিত্তি করে, কৃষিকে ভবিষ্যৎ করে তিনি এগিয়ে গিয়েছিলেন এবং শিল্পকে তিনি অগ্রাধিকার দিয়েছিলেন। পশ্চিমবঙ্গের বহু বেকার যুবক যুবতীর তিনি সাকার হবার রাস্তা করে দিয়েছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এই প্রয়াণ
নিঃসন্দেহে এই সপ্তাহের একটি বড় ঘটনা। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াণের পর তার মরদেহ নিয়ে শোভাযাত্রা আলিমুদ্দিন স্ট্রিট থেকে শুরু হয় এবং শেষ পর্যন্ত ওয়ার্ল্ড পিস হেভেন থেকে তার মরদেহ নিয়ে আলিমুদ্দিন স্ট্রিট হয়ে বিধানসভা ভবন হয়ে শেষকৃত্য অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পরদিন জনতার ঢল নামে তাকে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন, বাংলার তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার প্রয়াণে নিঃসন্দেহে গভীর শূন্যতা সৃষ্টি হলো মার্ক্সবাদী আন্দোলন। মার্ক্সবাদী আন্দোলনের মধ্যে যে নবীন তার ছাত্ররা ছিলেন, তারা সবাই তার মরদেহ বহন করেন এবং মরদেহ নীলরতন সরকার হাসপাতালে গিয়ে শেষ হয়। তার কারণ সেখানেই তার দেহদান করার অঙ্গীকার করা ছিল। সেই দেহ তিনি দান করেছেন ভবিষ্যতে ছাত্রছাত্রীদের সুবিধার্থে। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ নিঃসন্দেহে এই সপ্তাহের একটি বড় ঘটনা। প্যারিস অলিম্পিকে একটি ঘটনা ঘটে, সেটি হচ্ছে বিনেশ ফোগতকে কেন্দ্র করে। বিনেশ ফোগত ফাইনালে উঠে যান। ফাইনালে উঠে তিনি সোনা কিংবা রূপোর একটা পাবেন এমনটাই আশা করা হয়েছিল বিনেশ ফোগতকে, কিন্তু পরদিনই অর্থাৎ 8ই আগস্ট দুঃসংবাদটি আসে। বিনেশ ফোগত ওভারওয়েটের জন্য বাতিল হয়ে যান অলিম্পিকের সব ধরনের প্রতিযোগিতা থেকে। এই ঘটনাটিকে কেন্দ্র করে ভারতে প্রচন্ডভাবে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়ে যায়। বিরোধীরা রাজ্যসভায় বিবৃতি দাবি করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পিটি উষা, যিনি প্যারিসে ছিলেন, তাকে টেলিফোন করে বিষয়টি সম্পর্কে তদন্তের নির্দেশ দেন এবং বলেন এই বিষয়টি নিয়ে তারা যেন অগ্রসর হন। এদিকে 3টের সময় ক্রীড়ামন্ত্রী অশ্বিনী কুমার তিনি একটি বিবৃতি দেন। অশ্বিনী বৈষ্ণব, মাফ করবেন, অশ্বিনী কুমার নয়, অশ্বিনী বৈষ্ণব একটি বিবৃতি দেন লোকসভা এবং রাজ্যসভায় এবং সেই বিবৃতিতে তিনি স্পষ্ট বলেন যে বিনেশ ফোগত ওভারওয়েট হয়ে গেছেন 100 গ্রাম, সেটি এমন কোনো অপরাধ নয়, তাকে খেলতে দেওয়া হতো। ভারত সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু আন্তর্জাতিক মল্লক্রীড়ার নিয়মটা অত্যন্ত শক্ত, সেই কারণে বিনেশ তিনি কিন্তু কোয়ালিফাই করতে পারেননি। উল্লেখযোগ্য 1984 সালে লস এঞ্জেলেস অলিম্পিকে কমলাকান্ত সাঁতরা নামে এক ভারোত্তোলক ঠিক এইভাবে ওভারওয়েটের জন্য বাতিল হয়েছিলেন। কমলাকান্ত সাঁতরা 1984 সালে বাতিল হয়েছিলেন। তারপর তাকে পরের ওয়েট ক্যাটেগরিতে নামতে দেওয়া হয়েছিল, কিন্তু বিনেশের ক্ষেত্রে সরাসরি সেটি করা হয়নি। বিনেশের ক্ষেত্রে তাকে একেবারে প্রতিযোগিতাকে ছিটকে দেওয়া হয়, এমনকি তিনি কোনো পদক পাবেন না এমন কথা বলা হয় এবং বলা হয় যে এই ইভেন্টটিতে সোনা কিংবা রূপোর মধ্যে বিনেশ তো থাকবেনই না এবং রূপোর এই পদকটি কাউকে দেওয়া হবে না। শেষ পর্যন্ত বিনেশ অবশ্য আর্বিট্রেশনে যান এবং তিনি বলেন রূপোর পদকটি যেন দেওয়া হয় তাকে। এই ব্যাপারে আর্বিট্রেশনে গেছেন, আর্বিট্রেশনের ফলাফল এখনো পর্যন্ত পাওয়া যায়। সেদিন আরেকটি ঘটনা ঘটে। মোহাম্মদ ইউনুস, যিনি নোবেল লরিয়েট, তিনি পরিষ্কার জানিয়ে দেন যে তিনি উপদেষ্টা মণ্ডলীর সভাপতি হতে রাজি আছেন। তিনি 9 আগস্ট শাহজালাল এয়ারপোর্টে নামেন, অর্থাৎ যেটি হচ্ছে বাংলাদেশের সরকারি এয়ারপোর্ট বা বিমানবন্দর, সেই বিমানবন্দরে নামেন এবং তারপর সন্ধ্যাবেলা তিনি শপথ গ্রহণ করেন। এই শপথ গ্রহণের সময় 3 জন ছাত্র নেতাকে তিনি তার উপদেষ্টা মণ্ডলীতে রাখেন। 27টি দফতর নিজের হাতে রাখেন মোহাম্মদ ইউনুস কিন্তু পরিষ্কার চেতাবনী দেন যে ভারতবর্ষ যদি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তারা বৈপরীত্য মানসিকতা নেয় তাহলে কিন্তু তা ভালো হবে না। নরেন্দ্র মোদী সেদিনই মোহাম্মদ ইউনুসকে একটি বার্তা দিয়ে বলেন যে ভারত বাংলাদেশের সঙ্গে আছে এবং বাংলাদেশের শান্তি, মৈত্রী এবং উন্নয়নে তারা সব রকমভাবে পৃষ্ঠপোষকতা করবে। 9 তারিখ আরেকটি ঘটনা ঘটে, সেটি হচ্ছে ভারত স্পেনকে 2-1 গোলে হারায়। 1 গোলে তারা পিছিয়ে পড়েছিল, শেষ পর্যন্ত 2টি গোল করে ভারত ব্রোঞ্জ পদকের অধিকারী হয়। এটি কিন্তু একটি উল্লেখযোগ্য ঘটনা এই কারণে, তার কারণ যে ভারত যে ব্রোঞ্জ পেল হকিতে তার দীর্ঘদিনের সাধনার পরে। এর আগে ভারত কোনো পদক পায়নি দীর্ঘদিন 1980 সালের পরে, সুতরাং ভারতের এই জয় নিঃসন্দেহে উল্লেখযোগ্য। ভারতের গোলকিপার পি শ্রীজেশ সেদিন কিন্তু রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেন, অর্থাৎ তিনি অবসর নেবেন সেই কথা জানেন। পি শ্রীজেশ 15 বছর ধরে ভারতীয় দলের গোল রক্ষা করেছেন। তার অবসানে অবশ্যই ভারতীয় দলে গভীর শূন্যতার সৃষ্টি হল। নিউজ @this week-এ এবারে আসবো 9 আগস্টের ঘটনায়। 9 আগস্ট ঘটনাটি খুব উল্লেখযোগ্য। 9 আগস্ট অর্থাৎ মাত্র শুক্রবারের ঘটনা। শুক্রবারের এই ঘটনায় দেখা যাচ্ছে যে
বাংলাদেশের পক্ষে বিএনপির গয়েশ্বর রায় তিনি একটি বিবৃতি দিয়ে বলেছেন ভারতের দ্বিচারিতা কোনো মতেই মানা যাচ্ছে না এবং বিএনপি ভারতের দ্বিচারিতা মানবে না। একদিকে তারা হাসিনাকে আশ্রয় দেবে, অন্যদিকে তারা বাংলাদেশের উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার করবে, এটি মানা যায় না। সেই কারণে গয়েশ্বর রায় পরিষ্কার চেতাবনী দেন। অন্যদিকে জয়, যিনি জয় মানে শেখ হাসিনার পুত্র, তিনি একটি বিবৃতি দিয়ে বলেন তার মা অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন যদি নির্বাচন হয়। নির্বাচন হবার দিনক্ষণ 4 নভেম্বর, 3 মাস পর্যন্ত নির্বাচন আরো বাড়তে পারে মেয়াদ নির্বাচনের। এই কারণে 4 ফেব্রুয়ারিও নির্বাচন হতে পারে, 4 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এমনটাই আশা করা হচ্ছে। যদিও নতুন উপদেষ্টা মণ্ডলীর এক সদস্য মন্তব্য করেছেন এখন নির্বাচন হবার মতো পরিস্থিতি নেই। এই অবস্থা 10ই আগস্ট আরেকটি ঘটনা ঘটে। প্রায় মধ্যরাতে ভারতের পক্ষে ব্রোঞ্জ জেতেন আমন। ভারোত্তোলনে আরেকটি মল্লক্রীড়ায় আরেকটি পদক আসে। মল্লক্রীড়ায় আমন জয়লাভ করেন। আমন জয়লাভ করার সঙ্গে সঙ্গে ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়। ভারত 5টি ব্রোঞ্জ এবং 1টি রূপো নেন। তার কারণ তার আগের দিনই ভারতের পক্ষে ভারতের নীরজ চোপড়া তিনি জ্যাভলিন নিক্ষেপে কিন্তু সোনা জিততে পারেননি। রূপো জিতে সন্তুষ্ট হন। পাকিস্তানের নাদিম সোনা জেতেন এবং নাদিম ওয়ার্ল্ড রেকর্ড, অলিম্পিক রেকর্ড করেন, ওয়ার্ল্ড রেকর্ড নয় অলিম্পিক রেকর্ড করেন। তিনি ছোনেন 92.9 মিটার, যে ছোনার ধারে কাছেও পৌঁছতে পারেননি আমাদের এই নীরজ চোপড়া। নীরজ 6টি থ্রোয়ের মধ্যে 5টি থ্রোতে তিনি বাতিল হয়ে যান। একটি থ্রোতেই তিনি 89.48 মিটার ছুঁড়ে, যেটি তার ক্যারিয়ার বেস, তিনি কিন্তু রূপো পান। কিন্তু তার আগেই নাদিম 92.97 মিটার ছুঁড়ে ফেলেছেন। এই হচ্ছে এই সপ্তাহের বড় খবর। এই সপ্তাহের news@this week-এ আমরা এই খবরগুলি আপনাদের সামনে প্রতিভাত করলাম। এর বাইরেও বেশ কিছু খবর রয়েছে, যেমন ভারতের পক্ষে কাশ্মীরে আজাদ কাশ্মীর বলে যেটিকে দাবি করে পাকিস্তান, সেখানে ভারত নিয়ন্ত্রণ রেখা বরাবর সৈন্য সমাবেশ করেছে এবং ভারত বলেছে কোনো অবস্থাতেই পাকিস্তানের ঘুষপেটদের বরদাস্ত করা হবে না। এই তথ্য জানিয়ে news@this week থেকে আপাতত বিদায় নিলাম।